বিএনপি সরকার গঠনের ৬ মাস পর মন্ত্রিসভায় রদবদল হলো। যুক্ত হয়েছেন ৪ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী। নতুন এই রদবদলের মাধ্যমে সরকার কী বার্তা দিচ্ছে, এ নিয়েই আজকের নির্বাচিত খবরে কথা বলবো প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেনের সঙ্গে। সাথে আছি আমি রিজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। শুরুতে আপনার কাছে জানতে চাইব যে ৬ মাসের মাথায় মন্ত্রিসভার এই রদবদলের কারণটা কি? ধন্যবাদ আপনাকে। একটা জিনিস গভর্নমেন্টের যখন গঠন করা হয় তখনই বলা হয়েছিল যে ১৮০ দিন বা ৬ মাস পরে রিভিউ করা হবে। তখনই একটা আলোচনা ছিল যে রিভিউর অর্থ হচ্ছে কিছু রদবদল, চেঞ্জ, অন্তর্ভুক্তি এই জাতীয়। তো সুতরাং আমরা একটা ধারণা ছিল যে মানুষের মধ্যে বা দলের ভিতরে আলোচনা ছিল যে ৬ মাস পরে এক ধরনের পরিবর্তন আসবে। পরিবর্তনটা সংযোজন, বিয়োজন কিংবা রিশাফল, আপনাকে যেটা বলি এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়, সেটা একটা ধারণা করাই ছিল। কিন্তু একটা জিনিস দেখা গেল যে বিয়োজন খুব একটা হয় নাই, সংযোজন হয়েছে ৬ জন। সুতরাং ধারণা ছিল যে হবে, সেটাই হয়েছে আসলে। এই যে মন্ত্রিসভায় নতুনদের যুক্ত করা হলো, এর পেছনে কোনো রাজনৈতিক হিসাব নিকাশ আছে কি? রাজনৈতিক হিসাব নিকাশ একটা তো বিষয় হচ্ছে, আপনার পলিটিক্যাল পার্টিতে আপনার এমপি থাকে, তা বিএনপি ২/৩ আসনে জয়ী হয়েছে, তাদের শরিক দল আছে, তাদের অনেকেই শরিক দলদের মধ্যে অনেকেই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, কেউ পান নাই, এরকম আলোচনা ছিল। এবং দলের ভিতরেও অনেক নেতা আছেন যারা মন্ত্রী বা প্রতিমন্ত্রী প্রত্যাশী ছিলেন। তো একটা পলিটিক্যাল পার্টির মধ্যে এই প্রত্যাশার চাপ থাকে, সেটার কারণে হয়তো রাজনৈতিক নানান থাকে, প্রতিশ্রুতি থাকে যে এই এলাকা থেকে মন্ত্রী করা হবে বা ওই রকম নেতাদেরকে মন্ত্রী করা হবে, এই ধরনের একটা চাপ থাকে। সেটার অংশ হিসেবে পলিটিক্যাল তো হিসাব নিকাশ আছেই। এমনিতেই এর বাইরে পারফরমেন্স বেস বিচার বিবেচনা করে সেটা করা হয়েছে কিনা সেটা আসলে বোঝা যাচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২ জন প্রতিমন্ত্রী, একজন হুমায়ুন কবির আর একজন শামা ওবায়দ। এতে কি আসলে কাজের সমন্বয় কতটা সম্ভব? সমন্বয়ের যে বিষয় হচ্ছে, জিনিসটা নতুন, এর আগে এরকম ঘটনা খুব একটা দেখা যায় নাই। তো এইবার আরেকটা জিনিস দেখলাম আমরা মন্ত্রিসভাতে, যে ধরেন অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, সেখানে ২-৩টা মন্ত্রণালয় মিলে একজন মন্ত্রী চালাচ্ছেন। আবার এরকম আছে কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ৩-৪ জন করে আছেন, মানে এটা একটু নতুন। যেমন আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি আপনি চিন্তা করেন, সেখানে মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, তারপরে উপদেষ্টা আছেন, বিশেষ সহকারী আছেন, অন্তত ৪ জন। এরকম ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী ২ জন, আবার উপদেষ্টারও দায়িত্ব পালন, উপদেষ্টাও আছেন। তথ্য মন্ত্রণালয় এত বড় কোনো মন্ত্রণালয়, সেখানে আপনার ২ জন উপদেষ্টা, একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী আছেন, মানে ৪ জন। এটা একটু মানে জিনিসটা আনইউজুয়াল, এটা হয় না অতীতে। এরকম আরও ধর্ম মন্ত্রণালয়ে ২ জন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী ২ জন আছেন। তো এই ধরনের ছোট ছোট মন্ত্রণালয়ে দেখা গেল যে ২-৩-৪ জন মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী মিলে আছেন। আর কিছু কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে, যেমন আপনার সড়ক, রেল, নৌ, ৩টা মন্ত্রণালয়ে একজন মন্ত্রী, যদিও প্রতিমন্ত্রী আছেন ২ জন, তারপরে একটা মন্ত্রী দায়িত্ব পালন করছেন। তারপরে বাণিজ্য, কৃষি, খাদ্য, বাণিজ্য, কৃষি, তারপরে আপনার মৎস্য প্রাণী, এইসব মন্ত্রণালয়ে একাধিক মন্ত্রণালয় একজনের হাতে আছে। তো এই বিষয়গুলা একটু আনইউজুয়াল, এরকম আগে ছিল না। তো এটা কোন বিবেচনা থেকে প্রধানমন্ত্রী করেছেন উনি ভালো বলতে পারবেন। তবে এই জিনিসটা একটু নতুন বাংলাদেশে, এবং সেটা নিয়ে আলোচনা হচ্ছে যে আসলে এটা কার্যকর কিনা, এই পদ্ধতিটা ঠিক আছে কিনা, নাকি কাউকে নিতে হবে, নিলাম, নিয়ে বসাই দিলাম এরকম, নাকি আসলে কোনো বিবেচনা কাজ করেছে এর মধ্যে। এটা আসলে ক্লিয়ার না জিনিসটা। যদি কোনো বিবেচনা থেকে, কোনো প্ল্যান থেকে, পরিকল্পনা থেকে করে থাকে, সেটা এক ধরনের হইতে পারে। আমরা এখনও এটা প্রকাশ্যে কোনো দেখি নাই কোথাও যে এইরকম একটা পরিকল্পনা থেকে এটা করা হয়েছে। আর যদি এরকম হয় যে একজনকে নিতে হবে, তাকে বসাতে হবে, বসায় দিলাম, সেরকম যদি হয়ে থাকে, তাহলে জিনিসটা মানে সুন্দর হলো না আর কি, মানে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। এই যে মন্ত্রিসভার রদবদল হয়েছে, এতে আসলে সরকারের সামনে বড় চ্যালেঞ্জটা কি? আপনি এটা একটা জিনিস, মন্ত্রিসভা সাধারণত, মানে আমরা যদি বলি বাংলাদেশের হিস্ট্রিতে, শেখ হাসিনা তার দ্বিতীয় মেয়াদ ২০১৩ সালে যে সরকারটা গঠন করে, সেই মন্ত্রিসভাটা একটু বড় ছিল। এর আগে ২০০১ সালে ৪ জনের জোট সরকার ছিল, খালেদা জিয়ার নেতৃত্বে। জোটের কারণে নানান হিসাবে ওই সব মন্ত্রিসভাটা একটু বড় ছিল। এরপরে এবারের মন্ত্রিসভাটা একটু বড়। তো আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী বা সরকারের মধ্যে একটু কৃচ্ছ্রতা সাধনের একটা চেষ্টা আছে, যে খরচ কমানো সব দিক থেকে। তারপরে তারা
বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করেন, কেনাকাটার ক্ষেত্রে নিরুৎসাহিত করেন, অর্থাৎ সব মিলে একটা কৃচ্ছ্রতা সাধনের চেষ্টা আছে। কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা যখন বড় হয়, মন্ত্রিসভা যখন বড় হয়, তখন কিন্তু খরচ বাড়ে। আপনি তাদের জন্য নানান ধরনের সুযোগ সুবিধা দিতে হয়, তো খরচটা বাড়ে। সুতরাং এটা কোন বিবেচনা থেকে একদিকে কৃচ্ছ্রতা সাধন, অন্যদিকে আপনার মন্ত্রী প্রতিমন্ত্রীর সংখ্যা বাড়ানো, এটা সাথে একটু কন্ট্রাডিক্টরি। নিশ্চয়ই সরকারের কোনো পরিকল্পনা আছে বা তাদের কোনো চিন্তা আছে, সেটা থেকে করেছে। তবে মন্ত্রিসভা ছোট হওয়া, এটা স্মার্ট হওয়া, এই ধরনের একটা আলোচনা আছে বাংলাদেশে যে এটা করা উচিত বা থাকা উচিত। আরেকটা জিনিস হচ্ছে এবার একটু ব্যতিক্রম, এটা হচ্ছে যে আপনার উপদেষ্টা বিশেষ সহকারে এই সংখ্যাটা একটু বেশি, সব মিলে মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রায় প্রায় 12 জন। তো এটা একটু বেশি, এটা এর আগে কখনো এরকম ছিল না। তো আবারও আমি বলছি যে আসলে গভর্নমেন্টের পরিকল্পনাটা কি, সরকারের প্রধানের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে বা তার কোনো বিশেষ পরিকল্পনা আছে, সেটা থেকে করেছে। আর যদি সেটা না হয় যে কাউকে নেওয়ার জন্য নেওয়া হয়, তাহলে জিনিসটা মানে বিবেচনার সুযোগ রাখে। আপনি বলছিলেন যে বড় মন্ত্রিসভা, এই মন্ত্রিসভায় আসলে 50 জন সদস্য রয়েছেন। আসলে এই যে এত সংখ্যক মন্ত্রী রয়েছেন, তাদের কি আসলে সরকারের দক্ষতা বাড়াবে নাকি একটু সমালোচনা বাড়াবে, কি মনে হয়? এটার জন্য আসলে আপনাকে অপেক্ষা করতে হবে। আমি আগেই বলেছি যে কোনো পরিকল্পনা, যদি কোনো পরিকল্পনা থেকে থাকে সরকারের যে ডেলিভারি, উনি নিশ্চয়ই 6 মাস প্রধানমন্ত্রী বা তার নীতি নির্ধারকরা নিশ্চয়ই অ্যানালাইসিস করেছেন 6 মাসের পারফরমেন্স বিবেচনা করে হয়তো তিনি ভেবেছেন যে আরও লোক ইনক্লুড করলে তার কাজের গতি বাড়বে, সরকারের গতি বাড়বে, সরকার আরও একটু বেটার পারফর্ম করতে পারবে। এটা হয়তো তাদের বিবেচনায় থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে আরও হয়তো 6 মাস 1 বছর দেখতে হবে। যদি 6 মাস 1 বছরের মধ্যে মনে হয় যে তা মানে মন্ত্রিসভা সম্প্রসারণ বা রিশাফল যেটা হয়েছে সেটাতে ভালো পারফর্ম করতে, তাহলে বলতে হবে যে সরকারের সিদ্ধান্ত সঠিক। আর যদি সেভাবে না পারফর্ম করতে পারে, 6 মাস 1 বছর পরে নিশ্চয়ই আবার বিবেচনা করবেন। আমরা শুনেছি আবার যে আরও এক দফা হয়তো 2-3 মাস 4 মাস পরে আরেকবার মন্ত্রিসভার রদবদল কিংবা রিশাফল এই জাতীয় কিছু হতে পারে, এরকম আলোচনা আছে। তো সুতরাং সরকার একটা মানে গতিশীল বিষয়, সরকার 5 বছর ব্যাপী সরকার, এখানে নানান ধরনের পারফরমেন্স মূল্যায়ন হবে, ইনক্লুশন হবে, বাদ যাবে, তারপরে আপনার এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে যাবে। তবে এটার মধ্যে এটা স্বাভাবিক বিষয়। তবে এটা এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই যে যে নতুন অন্তর্ভুক্তি বা বাদ দেওয়া বা কাউকে অন্য মন্ত্রণালয়ে দেওয়া, সেটা চিন্তার ভিত্তিতে করা হয়েছে কিনা, পারফরমেন্সের ভিত্তিতে করা হয়েছে কিনা, এবং এর পিছনে কোনো খুবই গভীর উদ্দেশ্য আছে কিনা, সেটা ইম্পর্টেন্ট। যদি সেটা না হয়ে থাকে, তাহলে একজনকে আরেক জায়গায় দেওয়া বা নতুন নেওয়া এর মধ্যে খুব বেশি মানে ভ্যালু অ্যাড করবে বলে মনে হয় না। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।